নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার বাংলার নবনির্বাচিত পাঠ্যসূচির অন্তর্গত অত্যন্ত জনপ্রিয় একটি কবিতা নবনীতা দেবসেনের দিগ্বিজয়ের রূপকথা। এই ভিডিওতে আমরা প্রতিটি লাইনের সহজ ব্যাখ্যা এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই কবিতা থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর তোমরা সহজেই দিতে পারবে। দিগ্বিজয়ের রূপকথা। নবনীতা দেবসেন। রক্তে আমি রাজপুত্র, হলেনি বা দুঃখিনী জননী। ব্যাখ্যা। কবি নিজেকে জন্মসূত্রে তেজি ও সাহসী হিসেবে কল্পনা করেছেন। মা দরিদ্র বা দুঃখী হলেও তার ভেতরের রাজকীয় সত্তা বা মনোবল দমে যায়নি। দিগ্বিজয়ে যেতে হবে, দুয়োরানী দিলেন সাজিয়ে। জগৎ জয় করার লক্ষ্য নিয়ে কবিকে বের হতে হবে। রূপকথার সেই অবহেলিত মা দুয়োরানী তাকে যুদ্ধের জন্য তৈরি করে দিয়েছেন। কবচ কুণ্ডল নেই, ধনুক তুণীর শিরস্ত্রাণ। ব্যাখ্যা। প্রথাগত যুদ্ধের কোনো সরঞ্জাম বা অস্ত্র কবির কাছে নেই কোনো সুরক্ষা বর্ম বা তীরের আধার। কিছুই ছিল না, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। ব্যাখ্যা। বাহ্যিক অস্ত্র না থাকলেও কবির কাছে মায়ের আশীর্বাদধন্য দুটি বিশেষ শক্তি বা সম্পদ রয়েছে। 1. এই জাদু অশ্ব, মরুপথে সেই হয় উট। ব্যাখ্যা। প্রথম সম্পদটি হল একটি জাদু ঘোড়া। এটি যে কোনো কঠিন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে, মরুভূমিতে উটের মতো ধৈর্যশীল হতে পারে। আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। এই শক্তিটি আকাশে উড়োজাহাজের মতো ওড়ে আর সমুদ্রে 7টি নৌকার মতো ভেসে চলে, অর্থাৎ এটি সর্বজয়ী। তেপান্তরের পক্ষীরাজ, তার নাম রেখেছি বিশ্বাস। ব্যাখ্যা। বিশাল প্রান্তরের ওপর দিয়ে উড়ে চলা এই কাল্পনিক ঘোড়াটির আসল নাম হল নিজের ওপর বিশ্বাস। 2. এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি। ব্যাখ্যা। দ্বিতীয় সম্পদটি হল কবির হৃদয়ে থাকা একটি পবিত্র তলোয়ার, যা সাধারণ কোনো ধাতু নয়, শানিত ইস্পাতখণ্ড। অভঙ্গুর, নাম ভালোবাসা। ব্যাখ্যা। এই তলোয়ারটি অত্যন্ত ধারালো এবং যা কখনো ভেঙে যায় না। এই অবিনাশী শক্তির নাম হল ভালোবাসা। নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খোরজুরের দ্বীপে। ব্যাখ্যা। বিশ্বাস আর ভালোবাসার জোরে কবি নিশ্চিতভাবে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে বা মরুদ্যানে বা শান্তির জায়গায় পৌঁছতে পারবেন। এমসিকিউ। যে প্রশ্ন ও উত্তর আমি গুরুত্বতার বিচারে বাছাই করেছি এবং পরীক্ষায় আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল, এমন সেগুলি দেখিয়ে দিচ্ছি। প্রয়োজনে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় নোট ডাউন করে নিতে পারো। প্রশ্ন 1. দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি নবনীতা দেবসেনের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? শ্রেষ্ঠ কবিতা। প্রশ্ন 2. নবনীতা দেবসেনের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? প্রথম প্রত্যয়। প্রশ্ন 3. প্রথম প্রত্যয় কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1959 খ্রিস্টাব্দে। প্রশ্ন 4. দিগ্বিজয়ের রূপকথা কবিতার পংক্তি সংখ্যা বা লাইন সংখ্যা কত? 10টি। বিভাজন 4 + 5 + 1। প্রশ্ন 5. পাঠ্যকবিতায় মোট স্তবক সংখ্যা কয়টি? 3টি। প্রশ্ন 6. রক্ত শব্দের একটি প্রতিশব্দ পাঠ্যকবিতায় কি হিসেবে ব্যবহৃত হয়েছে? শোণিত। প্রশ্ন 7. পুষ্পক রথের প্রসঙ্গ মূলত কোথায় পাওয়া যায়? রামায়ণে। প্রশ্ন 8. পক্ষীরাজ আসলে কি ধরনের চরিত্র? কল্পলোকের বা রূপকথার চরিত্র। প্রশ্ন 9. পাঠ্যাংশে ব্যবহৃত সিন্ধু শব্দের অর্থ কি? অর্ণব বা সমুদ্র। প্রশ্ন 10. দিগ্বিজয় এবং রূপকথা শব্দ দুটি কবিতায় কতবার করে ব্যবহৃত হয়েছে? একবার করে। প্রশ্ন 11. নবনীতা দেবসেনের প্রথম উপন্যাসের নাম কি? আমি অনুপম। প্রশ্ন 12. নবনীতা নামটি তাকে কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 13. নবনীতা দেবসেনকে কে সংস্কৃত পড়াতেন? বিধুশেখর বসু। প্রশ্ন 14. 3 ভুবনের পারে কাব্যগ্রন্থটি কার লেখা? নবনীতা দেবসেন। প্রশ্ন 15. নবনীতা দেবসেনের দ্বিতীয় কাব্যগ্রন্থের নাম কি? স্বাগত দেবদ্রুত। প্রশ্ন 16. নবনীতা দেবসেনের মায়ের নাম কি ছিল? রাধারানী দেবী। প্রশ্ন 17. নবনীতা দেবসেন কত সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান? 1999 খ্রিস্টাব্দে। প্রশ্ন 18. শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1989 খ্রিস্টাব্দে। প্রশ্ন 19. রূপকথার গল্পে দুয়োরানী বলতে সাধারণত কাকে বোঝানো হয়? রাজার অপ্রিয়া বা অনাদৃত পত্নী। প্রশ্ন 20. আশীর্বাদী দুটি সরঞ্জামের কথা কবিতার কত নম্বর চরণে আছে? 4 নম্বর চরণে। প্রশ্ন 21. রক্তে আমি রাজপুত্র, এখানে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? আত্মবিশ্বাস ও তেজ। প্রশ্ন 22. হলেনি বা দুঃখিনী জননী, এখানে জননী বলতে কাকে বোঝানো হয়েছে? কবির মাকে। প্রশ্ন 23. দিগ্বিজয়ে যেতে হবে, দিগ্বিজয় শব্দের অর্থ কি? বিশ্বজয় করা। প্রশ্ন 24. দুয়োরানী দিলেন সাজিয়ে, রূপকথার গল্পে দুয়োরানী সাধারণত কেমন হন? অবহেলিত ও দুঃখী। প্রশ্ন 25. কবচ কুণ্ডল নেই, ধনুক তুণীর শিরস্ত্রাণ, এই
এই লাইনটি দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? তার কাছে প্রথাগত কোনো যুদ্ধের অস্ত্র নেই। প্রশ্ন ২৬, কিছুই ছিল না, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। এখানে সরঞ্জাম বলতে কি বোঝানো হয়েছে? জয়ের উপকরণ বা হাতিয়ার। প্রশ্ন ২৭, এই জাদু অশ্ব, এই জাদু ঘোড়াটি মরুভূমির পথে কিসে পরিণত হয়? উটে। প্রশ্ন ২৮, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। এই সপ্তডিঙা কোথায় ভাসে? সমুদ্রের জলে। প্রশ্ন ২৯, তেপান্তরের পক্ষীরাজ, তেপান্তর বলতে কি বোঝায়? জনমানবহীন বিশাল প্রান্তর। প্রশ্ন ৩০, তার নাম রেখেছি বিশ্বাস। কবি কার নাম বিশ্বাস রেখেছেন? জাদু অশ্ব বা পক্ষীরাজের। প্রশ্ন ৩১, এই হৃদয়ের খাঁপে ভরা মন্ত্রপুত অসি। এখানে অসি শব্দের অর্থ কি? তলোয়ার। প্রশ্ন ৩২, শানিত ইস্পাতখণ্ড, শানিত শব্দের অর্থ কি? তীক্ষ্ণ বা ধারালো। প্রশ্ন ৩৩, অভঙ্গুর নাম ভালোবাসা। ব্যাখ্যা, কবির মতে কোনটি কখনো ভেঙে যায় না? ভালোবাসা। প্রশ্ন ৩৪, নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খর্জুরের দ্বীপে। এখানে খর্জুর বলতে কোন গাছকে বোঝানো হয়েছে? খেজুর গাছ। প্রশ্ন ৩৫, তৃষ্ণাহর খর্জুরের দ্বীপে, এই দ্বীপটি আসলে কিসের প্রতীক? কাঙ্ক্ষিত লক্ষ্য বা শান্তির আশ্রয়। প্রশ্ন ৩৬, মন্ত্রপুত অসি বা তলোয়ারটি কোথায় ভরা আছে? হৃদয়ের খাঁপে। প্রশ্ন ৩৭, আকাশে পুষ্পক, পুষ্পক শব্দটি কোন প্রাচীন বাহনকে নির্দেশ করে? পুষ্পক রথ বা প্রাচীন বিমান। প্রশ্ন ৩৮, দুয়োরানী দিলেন সাজিয়ে, কবিকে কে সাজিয়ে দিয়েছেন? দুয়োরানী। প্রশ্ন ৩৯, কিছুই ছিল না, কবির কাছে কোন কোন যুদ্ধের সরঞ্জাম ছিল না? ধনুক, তুনীর ও শিরস্ত্রাণ। প্রশ্ন ৪০, রক্তে আমি রাজপুত্র, কবি নিজেকে কার সন্তান বলে পরিচয় দিয়েছেন? দুঃখিনী জননীর। প্রশ্ন ৪১, খর্জুরের দ্বীপের বিশেষণ হিসেবে কবিতায় কোন শব্দ বসেছে? তৃষ্ণাহর। প্রশ্ন ৪২, কবিতায় যুদ্ধের সরঞ্জাম হিসেবে মোট কয়টি অস্ত্রের নাম উল্লেখ আছে? ৬টি। কবচ, কুণ্ডল, ধনুক, তুনীর, শিরস্ত্রাণ, অসি। কবিতায় কোন পশুর নামোল্লেখ নেই? হাতি। উট ও ঘোড়ার উল্লেখ আছে। প্রশ্ন ৪৪, শতপোক্ত ও সুদৃঢ় বোঝাতে কবিতায় কোন শব্দ ব্যবহৃত হয়েছে? অভমগুর। প্রশ্ন ৪৫, প্রত্যয় শব্দের সমার্থক কোন শব্দটি কবিতা থেকে পাওয়া যায়? বিশ্বাস। প্রশ্ন ৪৬, জাদুর ঘোড়াটি আকাশে কি হয়ে ওড়ে? পুষ্পক। প্রশ্ন ৪৭, আশীর্বাদী সরঞ্জাম দুটির মধ্যে প্রাথমিকভাবে কোনটির নাম উল্লেখ করা হয়েছে? বিশ্বাসের। প্রশ্ন ৪৮, নিশ্চিত গন্তব্য কোথায় ছিল? খর্জুরের দ্বীপে। প্রশ্ন ৪৯, নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খর্জুরের দ্বীপে। এটি কবিতার কত নম্বর স্তবক? শেষ স্তবক বা ৩ নম্বর স্তবক। প্রশ্ন ৫০, কবি নবনীতা দেবসেন কত সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন? ২০০০ সালে। আমার প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের টু ভোইশন চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। আর এই সব প্রশ্ন উত্তর পিডিএফগুলি সংগ্রহ করতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সকলের দিন শুভ হোক। ধন্যবাদ।